দর্শক, দেশে যখন কোনো অঘটন ঘটে যায় তখন দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু একটি কথাই বারবার আমরা শুনি, বলে ওঠে যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। কিন্তু এখন আমাদেরও জানতে ইচ্ছে করে আসলে এই যে অঘটন ঘটে যায় সেই কলাটা আসলে কারা খায়। আমি সোমা ইসলাম, আজকে মেট্রো সেম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা প্রাণবন্ত এবং ঝরঝরে আলোচনা করব, কারণ আমাদের সঙ্গে সম্মানিত যে দুজন অতিথি আছেন তারা অবশ্যই ইটের জবাব পাটকেলেই দিবেন। আমি আমাদের সম্মানিত অতিথির সাথে আজকে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আজকে আলোচনায় যুক্ত হচ্ছেন শামীম ওসমান এমপি, আওয়ামী লীগের নেতা। আমাদের সঙ্গে আজকে আছেন মুজিবুল হক চুন্নু এমপি, কো চেয়ারম্যান জাতীয় পার্টি। আমরা দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়টা নির্ধারণ করেছি সরকারি খরচে প্রধানমন্ত্রীর সাবধান বাণী। দর্শক, আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের যে সম্মানিত দুজন অতিথি আছে তাদেরকে আমরা কিন্তু সংযুক্ত করতে পারিনি, এবং আমরা যখনই তাদের সঙ্গে সংযুক্ত হতে পারবো তখনই আমরা তাদের সাথে সরাসরি চলে যাবো আলোচনায়। তার আগে আমি শুধু একটু আপনাদের কাছে জানিয়ে রাখতে চাই যে আমাদের কিন্তু এই করোনা কাল চোখে আঙ্গুল দিয়ে বারবার সবাইকে যেটি একটি কথা দেখিয়ে দিচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য খাতের অবস্থাটা ভীষণ ভঙ্গুর হয়ে পড়েছে। এবং এই শুধু স্বাস্থ্য খাতের নাজুক অবস্থা নাই, তার সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে একটা লুটেরা অর্থাৎ দুর্বৃত্তায়নের যে রাজনীতি, সেটা কিন্তু রাজনৈতিক দলে ভীষণভাবে ভর করেছে। এবং জনগণের মধ্য থেকে নানা ইতিমধ্যে প্রশ্ন শুরু হয়ে গেছে যে মুক্তিযুদ্ধের যে দলটি অর্থাৎ আওয়ামী লীগ, সরকারি দল যাই বলি না কেন, সেখানে কেন দুর্বৃত্তায়নের রাজনীতি ভর করবে? এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজনীতির ছত্রছায়ায় কারা এরা? কারা দলকে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে? ইতিমধ্যে আজকে আমরা যদি বলি এই করোনাকে নিয়ে নানান ধরনের কেলেঙ্কারি হয়ে গেছে। আমরা দেখেছি ফলস নেগেটিভ পজিটিভের রমরমা ব্যবসা। শুধু যদি আমরা বলি রিজেন্ট কিংবা জেকেজির মতো ক্লিনিকে যে এই ধরনের ব্যবসা চলছে রাজধানী জুড়ে, তা কিন্তু নয়। আমরা কিন্তু যদি ঢাকার বাইরেও চোখ ফিরাই তাহলে কি রিজেন্টের মতো হসপিটাল ঢাকা কিংবা ঢাকার আশেপাশে আরও তো নিশ্চয়ই আছে। সেগুলোর দিকে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিটা কতটুকু? আমরা আশা করব রিজেন্টের পর আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেই দিকটাতেও তাদের নজরদারিটা সতর্ক দৃষ্টি রাখবেন। এখন আমরা যদি আসলে প্রিয় দর্শক, আমি এতগুলো কথা আমার কিন্তু এই মুহূর্তে বলার কথা না, শুধুমাত্র আমি আপনাদের সঙ্গে কথাগুলো বাড়িয়ে যাচ্ছি এই কারণে আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের সম্মানিত দুজন অতিথিকে এখনো সংযুক্ত করতে পারিনি। পারলেই কিন্তু চলে যাব। আর সেই কারণে আবার একটা বিষয় দেখছি যে করোনা কেলেঙ্কারিতে স্বাস্থ্য খাতের যে নড়বড়ে অবস্থানটা, সেই নড়বড়ে অবস্থানের জায়গা থেকে জনগণ অর্থাৎ প্রগতিশীল ছাত্র সংগঠনের ব্যানারে আজ কিন্তু আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে সচিবালয়ের দিকে একটা ঘেরাও কর্মসূচি হয়েছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী কিছু পথেই তাদেরকে আটকে দিয়েছে, কিন্তু এই করোনার সময় এত মানুষের জনসমাবেশ এবং একসঙ্গে হওয়ার কথাও নাই, সেটা একটা ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি রয়ে যায় এদিকে। এবং সবকিছু মিলে আমাদের যেটা সবচেয়ে বড় অবাক করে, স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে কি করে অবৈধ অনুমোদনহীন হসপিটালগুলো এই করোনা টেস্টের অনুমোদন পেল সেটা অধিদপ্তর জানে না। অধিদপ্তর দোষ দিচ্ছে এর ঘাড়ে, এ দিচ্ছে ওর ঘরে, এবং জনগণ কিন্তু বেকায়দায়। সামনে আবার কোরবানি ঈদকে কেন্দ্র করে পশুর হাট, যদিও দেখছি যে অনলাইনে বেশ কিছু পশুর হাট হবে, কিন্তু সেটা কি পুরোটাই, নাকি সেটা একটা খুবই ছোট একটি অংশ? তো সবকিছু মিলিয়ে যে আমাদের কোভিড জাতীয় পরামর্শ কমিটি আছেন, বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞরা, তারা কিন্তু বারবারই বলছেন যে একবার রোজার ঈদে দেখেছি এই ছোটাছুটির জনগণের কারণে দেখা গেল যে করোনার সংক্রমণটা অনেক বেড়ে গেল। আবার কিন্তু আমাদের ঈদ, কোরবানি ঈদ এবং পশুর হাট, সুতরাং এই পশুর হাটকে কেন্দ্র করে সংক্রমণ যেন ভয়াবহ আকার ধারণ না করে সেই কারণে সতর্ক দেওয়া হচ্ছে। এখন দেখা যাক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এবং সরকারের পক্ষ থেকে নানান ধরনের সতর্কতা নেওয়া হচ্ছে। তো আমরা আশাই তো করতে পারি যে এই সংক্রমণকে ঠেকাবার জন্য এই ধরনের পশুর হাটগুলা এবং জনসমাবেশ এড়াবার জন্য নানান ধরনের সতর্কমূলক এবং ঝুঁকিমুক্ত সিদ্ধান্ত নিবে, এবং ইতিমধ্যে সরকার নানা ধরনের ব্যবস্থা নিয়েছে। এত কথার পরও কেন করোনা টেস্ট কমে গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। দর্শক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু এখনো আমাদের দর্শকদের সংযুক্ত করতে পারিনি। আমাদেরকে শেষ পর্যন্ত বুঝতে পারছি না কারিগরি ত্রুটির জন্য আমাদেরকে কি আজকে অনুষ্ঠান থেকে বিদায় দিতে হবে কিনা। দর্শকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে, এখনো তাদের আমরা কোনো কথা শোনাতে পারিনি, যদিও আমাদের টেকনিক্যাল টিম চেষ্টা করছে। প্রিয় দর্শক, আমাকে বোধহয় আজকে এখান থেকেই বিদায় নিতে হবে। আমরা বোধহয় আমরা চেষ্টা করছি দর্শকদের সম্মানিত অতিথির সঙ্গে সংযুক্ত হতে পারি কিনা।
একদিকে প্রিয় দর্শক আমরা চেষ্টা করছি, একদিকে দেখা যাচ্ছে যে করোনার এই মহামারী, বৈশ্বিক মহামারী আমাদেরকে বিপর্যস্ত করে দিচ্ছে, তার উপর দিয়ে আরো দেখা যাচ্ছে যে বন্যা, বিভিন্ন অঞ্চলগুলোতে বন্যা দেখা দিয়েছে। এদিকে ত্রাণের জন্য সরকার ত্রাণ বিতরণ করছে, সেই ত্রাণ নিয়ে বেশ কিছু বিচ্ছিন্ন দুর্নীতির ঘটনা দেখা যাচ্ছে। করোনা নিয়ে যে টেস্ট, সেটা নিয়ে দুর্নীতি দেখা যাচ্ছে, এবং সবচেয়ে সর্বোপরি যে বিষয় যে মানুষের জীবন যে মরণের সমস্যা, সেটা নিয়েও এক শ্রেণীর হাসপাতাল ব্যবসায়ীরা সিন্ডিকেট বাজি দেখে সিন্ডিকেট করে তারা ব্যবসা করছে। তবে ভালোর দিকটা যেটা হচ্ছে যে জেকোজির যে ক্লিনিকের যিনি ডাক্তার সাবরিনাকে আটক করা হয়েছে, তবে আরেকজন যে রিজেন্টের মালিক শাহেদ, তাকে কিন্তু এখনো আটক করা যায়নি। এখন জনগণের মনে একটা প্রশ্ন, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে শাহেদকে আটক করবার জন্য, গ্রেপ্তার করার জন্য, কিন্তু জনগণের মনে ওই যে নানা ধরনের শঙ্কা, ভয়, ভীতি ভর করেছে যে আসলে বাংলাদেশ তো খুব বড় একটি দেশ না, খুব ছোট্ট একটা দেশ, 55,000 যে বর্গ কিলোমিটার, সেই ছোট্ট একটি দেশের মধ্যে থেকে শাহিদ আসলে কোথায় পালিয়ে আছে। এই শাহিদের জনগণের মনে আবার নানা প্রশ্ন, যে জনগণ তো আসলে নানা প্রশ্ন, বিভিন্ন জিনিস অনিয়ম দেখে দেখে তাদের মনে অনেক ধরনের প্রশ্নই জেগেছে। আমরা যতটুকু জানি র্যাব কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু শাহেদকে ধরার জন্য, প্রতারক শাহেদকে ধরবার জন্য নানান জায়গায় অভিযান চালাচ্ছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু জানিয়েছেন যে যেখানেই থাকুক না কেন অবশ্যই আইনের আওতায় আনা হবে, গ্রেপ্তার করা হবে শাহেদকে। কিন্তু সবার আবার একটাই প্রশ্ন, দেশে কি শুধু একটাই শাহেদ? তার সঙ্গে আবার প্রশ্ন জড়িয়ে যায় যে একটা শাহিদই কি আসলে দেশে আছে? এই ধরনের প্রতারকরা আর শাহেদরা রাজনীতিতে কি করে ঢুকে যায়, এবং রাজনীতিবিদ ছাড়া এই ধরনের লোকজনগুলো রাজনীতিতে কি করে ঢুকে, কাদের হাত ধরে ঢোকে, কি করে রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করে, দেশকে প্রশ্নবিদ্ধ করে, আর যে কারণে বাংলাদেশকে বহির্বিশ্বের কাছ থেকে অনেকটা একঘরে হয়ে যেতে হয়। আমরা জানি ইতালি বিমান ফেরত দিয়েছে, জাপান আমাদেরকে, সবকিছু মিলিয়ে একটা বেকায়দার পরিস্থিতিতে রয়েছে। সরকার কিন্তু প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এই বেকায়দার বৈশ্বিক মহামারী থেকে দেশকে উদ্ধার করবার জন্য। আমরা আশাবাদী জনগণ। প্রিয় দর্শক, আমরা বোধহয় আমাদের সম্মানিত দুজন অতিথিকে সংযুক্ত করতে পেরেছি। আমি একটু দেখছি শামীম ওসমান সাহেব, আমার কথা শুনতে পাচ্ছেন কি? শামীম ওসমান সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি উপজেলা কোথায় আমার, সেখানে আলাপ করি, পরে জুমে মিটিং করে, কোনো ডিস্টার্ব হয় না। আমি ডেইলি করতেছি আমার উপজেলা। জনাব শামীম ওসমান, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাই। আপনি শুনতে পাননি? এতক্ষণ তো আমি শুনতে পাইনি, আমি এতক্ষণ একাই কথা বলেছি আপনাদের অপেক্ষায়। আচ্ছা, আমি শামীম ওসমান সাহেব, আমি আপনাদেরকে একদম সরাসরি আপনাকে যে প্রশ্নটা করতে চাই, আওয়ামী লীগ কি লুটেরাদের দল নাকি মুক্তিযুদ্ধের দল? স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ নিয়ে একটা জোট রাস্তায় নেমেছে, তারা সচিবালয় ঘেরাও করেছে, কিন্তু সবচেয়ে বড় কথা অধিদপ্তর বলছে আমরা কোনো স্বাস্থ্যের এই অনিয়ম নিয়ে আমরা দায়ী নাই, মন্ত্রণালয় বলছে আমরা দায়ী নয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে স্বাস্থ্য ব্যবস্থায় করোনাকালে চোখে আঙ্গুল দিয়ে তার ভঙ্গুর অবস্থাটা দেখিয়ে দিল, অন্য পাশে যে লুটেরা একটা দুর্নীতিপরায়ণ রাজনৈতিক দলের মধ্যে কিছু লোক ঢুকে গেছে, এরা আসলে কি করে ঢুকলো, এখন দায়টা কে নিবে? না, প্রথমে ধন্যবাদ। আমরা কি এখন অনুষ্ঠানে আছি কিনা তাই? আমরা অবশ্যই অনুষ্ঠানে আছি, এখন আছি। আমি সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সাথে সাথে আমাদের গতকাল এবং আজকে দুইজন বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। একজন হচ্ছেন আমাদের যমুনা গ্রুপের বাবুল ভাই, এবং একজন হচ্ছেন শাহজাহান সিরাজ। আমি তাদের আত্মার মাফ কামনা করছি এবং সবার সুস্থতা কামনা করছি, এবং এখানে শ্রদ্ধেয় চূর্ণ ভাই আছেন, তাকে আমার সালাম জানাচ্ছি। তো আপনি যে প্রশ্নটা করেছেন যে আওয়ামী লীগ লুটেরার দল না আওয়ামী লীগ সাধারণ মানুষের দল, এই প্রশ্নের উত্তর কিন্তু বাংলাদেশের মানুষ একবার না, গত 71 বছর ধরেই বারবার দিয়ে এসছে যে আওয়ামী লীগ কিসের দল। এখন বিষয় যেটা হচ্ছে যে আপনার এই প্রশ্নটাই এমন একটা যে উত্তর দেওয়াটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথাকেই কোট করতে চাই। এই যে যাদেরকে ধরা হয়েছে, যেই সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, ধরেন আমি নামটাও বলতে পারছি, প্রেজেন্ট কিংবা জেকেজি, হোয়াট এভার ইট ইজ, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এদেরকে ধরেছে কে? এদেরকে ধরেছেন কিন্তু বাংলাদেশ সরকার, এবং সরকারের নির্দেশেই তাদেরকে ধরা হয়েছে, দেখেই আজকে সবাই জানছেন এবং বুঝতে পারছেন। অফকোর্স এটা আমাদের নিজেদের ক্ষতি হয়েছে, আমাদের আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা খুব দুঃখ এবং কষ্টের সাথে একটা কথা বলতেন যে চোর ধরতে যেই যেন আমরা চোর হয়ে গেলাম। তো যারা এই কথাটা বলছেন তারা হচ্ছেন ওই শ্রেণীটা যারা সবসময় ঘোলা পানিতে মাছ ধরতে চান, হ্যাঁ, একটা পরিস্থিতি সৃষ্টি করতে চান যাতে যে পরিস্থিতিতে তাদের পিছনের দরজা খোলা থাকে কিংবা অন্যভাবে কিছু করতে চান। আমি এই কথা কোনো সময় জনগণকে বলবো না, কিংবা আমি নিজেও বলবো না যে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড তাতে আমি সন্তুষ্ট। আমি অসন্তুষ্ট, আমি বিক্ষুব্ধ, আমি প্রতিবাদী এই প্রশ্নে, এবং এটা আমি এখন থেকে না, ফ্রম দ্য বিগিনিং আমি এই ব্যাপারে আমি কথা বলে এসেছি
এবং যেই কোম্পানিটাকে দিয়েছিল আমি পরবর্তী সময় সুযোগ পেলে আপনাকে বলবো তাদেরকে আমি কিভাবে, আমি কিন্তু আমার কাজ ঠিকই তাদেরকে দিয়ে করিয়ে নিয়েছিলাম। তো বিষয় যেটা হচ্ছে কোনো ব্যক্তি কিংবা কোনো বিশেষ যদি এই ধরনের অপকর্ম করে থাকে তার দায়িত্ব রাষ্ট্র নিতে পারে না, আর রাষ্ট্র কিন্তু তার দায়িত্ব নেয় নেই। এবং অন্তপক্ষে সেই রাষ্ট্র, যেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা, সেখানে আমি কেন, আমার মতো লক্ষ শামীম ওসমানও যদি অপরাধ করে থাকে, আমি আপনাকে নিশ্চিত করতে পারি, আপনার মাধ্যমে দর্শকদেরকে নিশ্চিত করতে পারি, কেউ ছাড় পাবে না এবং কেউ পারও পাবে না। তবে ইটস ট্রু যে মানুষ এই বিষয়গুলিকে ভালো চোখে দেখছে না। আমার দৃষ্টিকোণ থেকে এটা যেমন হচ্ছে যে পরিমাণ কষ্ট আমরা করেছি, কালকে আমাদের দলীয় আমার টপ লেভেলের নেতাদের সাথে সবার সাথে আমি কথা বলেছি যে আমরা গত 4 মাস ধরে পাগলের মতো পরিশ্রম করেছি, পাগলের মতো পরিশ্রম। 3 বার টেস্ট করিয়েছি শরীরে, বিকজ বাসায় বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, বউ বাচ্চা আছে, টেস্ট করিয়েছি, অসুস্থ হয়েছি, আল্লাহর রহমতে এখনো করোনায় আক্রান্ত হইনি কিংবা এখন পর্যন্ত মরে যাইনি। কিন্তু আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু রাস্তায় থেকে, অন্য দলের নেতারাও আছেন, আমরা কিন্তু মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি, সরকারি ত্রাণও পৌঁছেছি, ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ ত্রাণ পৌঁছেছে। সেই জায়গাগুলিতে কিন্তু আমাদের কোনো সংকট আল্লাহর রহমতে সৃষ্টি হয়নি। মানুষের ধান কেটে দেওয়া হয়েছে, মানুষের লাশ দাফন করে দেওয়া হয়েছে। বাট এই সমস্ত কিছু সংখ্যক মানুষের জন্য এই লুটেরা, এই ধরনের যারা সব আমলেই থাকে, বিভিন্ন রূপ ধারণ করে থাকে, শুধু চেহারা বদলায়, যারা নিজেদেরকে বলে তারা মানুষ, দেখতে আমার মতো আপনার মতোই হয়তো, কিন্তু অ্যাকচুয়ালি তারা মানুষ না। যদি মানুষ হতো অন্তপক্ষে এই সময় তারা এই জিনিসটা নিয়ে ব্যবসা করতো না। এই অমানুষগুলির জন্য আজকে আপনার এই প্রশ্ন কে আমাকে উত্তর দিতে হচ্ছে। আমি আপনাকে পরিষ্কার ভাবে বলতে চাই, বাংলাদেশের 18 কোটি জনগণের যে কণ্ঠ, সেই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এই অমানুষগুলির বিচার আমরা চাই। কারণ ওরা আমাদের জাতির জনকের কন্যা যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে আজকে 8% প্লাসে আমাদের জিডিপি নিয়ে এসেছিলেন, যেভাবে এটা মোকাবেলা করেছেন, যেভাবে মানুষকে সংগ্রাম থেকে রক্ষা করার চেষ্টা করেছেন, কিছুই ছিল না আমাদের স্বাস্থ্য খাত, আমরা দেখেছি। সেখান থেকে 66 জায়গায় টেস্টের ব্যবস্থা করেছেন। সবকিছু করার পরে আমার কথাতে যে একদম ন্যাচারাল একটা বাংলা কথা আছে যে 1 মণ দুধের মধ্যে যদি এক ফোঁটা চুন দিয়ে দেওয়া হয়, এরা হচ্ছে 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা চুন, সেটা আমাদের নষ্ট করে দেওয়া হয়েছে। আমি মনে করি, আমি দাবি করি যে যারা এটা সাথে জড়িত আছেন অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরো যারা আছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। শামীম ওসমান সাহেব, আপনি আমাদের সঙ্গে থাকেন, আমি একটু মুজিবুল হক চুন্নু সাহেবের কাছে যেতে চাই। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শামীম ওসমান সাহেব যেটি বললেন যে রাজনীতিবিদরা কিন্তু এই 4 মাসে করোনাকালে পাগলের মতো পরিশ্রম করে যাচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন, কিন্তু এক শ্রেণীর এই পলিটিক্যাল ক্রিমিনালরা, তাদের কারণেই কিন্তু রাষ্ট্র, দেশ এবং রাজনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন আমি যদি আপনার কাছে জানতে চাই, এই সমস্ত দুধের মাছি যারা পলিটিক্যাল ক্রিমিনাল, যে কোনো ছায়া ধরেই চলে আসে রাজনীতির ছায়াতলে, সেই ছায়াটা আসলে কারা দেয়? রাজনীতিবিদ ছাড়া এই সমস্ত দুধের মাছিরা কি করে ক্রমাগত ঢুকে পড়ছে রাজনৈতিক দলগুলোতে? ধন্যবাদ আপনাকে। আজকে 11 জুলাই পার্লামেন্টের সাবেক বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের আজকে প্রথম মৃত্যুবার্ষিকী। আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে থেকে এই অ্যাডভোকেট সাহারা খাতুন, তারপরে যমুনার বাবুল সাহেব, এবং আজকে কিন্তু 14 জুলাই মুজিবুল হক চুন্নু সাহেব, 14 জুলাই এবং আজকে সাধারণ সিরাজ সাহেব মারা গেছেন। আমি তাদের সহ করোনা ভাইরাসের কারণে যারা মৃত্যুবরণ করেছেন সবার প্রতি, আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মাগফিরাত কামনা করছি। আপনি যেটা বললেন, আসলে ক্রিমিনাল যারা চোর, যারা ক্রিমিনাল, তাদের কোনো দল নাই, তাদের কোনো দলের প্রয়োজন পড়ে না, তারা বিভিন্ন দলে ঢুকে পড়ে। তবে হ্যাঁ, একটা ঠিক যে এই সমস্ত লোকগুলো তো আমাদের আশ্রয় আসে। আজকে এই যে শামীম ওসমান সাহেব কিন্তু মাননীয় সদস্য, আমার স্নেহ ছোট ভাই, তিনি যে বক্তব্য রেখেছেন, আমার এই বক্তব্যের মধ্যে আপনি অনেক উত্তর পেয়েছেন। কারণ সে কিন্তু নিজেও নারায়ণগঞ্জে এরকম হয়েছে যে হাসপাতালে ভর্তি করে না, তারপর ভর্তি করতে বাধ্য করা হয়েছে করোনার রোগী। এটা হলো আসলে, দেখেন আমি একটা জিনিস আপনাকে বলি, সরকার প্রধান, একটি সরকারে যিনি প্রধান, এই নিলয় যেন একটি সরকার যিনি প্রধান, তিনি সমস্ত কাজ করতে পারেন না। তার হ্যান্ডস হইল বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ। আজকে আপনি দেখেন এই যে আওয়ামী লীগের নামে অনেকে, এই যে লোকটা নাকি রিজেন্টের মালিক, সেও তো আওয়ামী লীগ করে বা আওয়ামী লীগের নাম ব্যবহার করতো, এই যে এত বড় ক্রাইম করছে। আসলে আমার মনে হয়
আমাদের সবারই, আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন বা অন্যান্য দলের নেতৃবৃন্দ আছেন, তাদেরকে বলবো যে রাজনীতিটা রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে থাকা উচিত। আমরা নানান কারণে অরাজনৈতিক ব্যক্তি তাদেরকে আশ্রয় দেই, প্রশ্রয় দেই, তারা সেই আশ্রয় প্রশ্রয় নিয়ে এই ক্রাইমগুলি করার কারণে রাজনৈতিক নেতৃত্বের কিন্তু বদনাম হয়। আজকে দেখেন, আমি একটা জিনিস খুব পরিষ্কার ভাবে বলি, এই যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমি 22শে ফেব্রুয়ারি পার্লামেন্টে পয়েন্ট অফ অর্ডার ওনাকে বলেছিলাম, মাননীয় মন্ত্রী, চায়নায় যে করোনা ভাইরাস কি একটা, এটা কি জিনিস, খায় মানুষে নাকি গায়ে দেয় আমরা জানি না, আপনি তাড়াতাড়ি প্রেস কনফারেন্স করেন, মানুষকে সচেতন করেন এবং একটা পূর্ব প্রস্তুতি নেন। ফেব্রুয়ারি 22 মার্চের 3 তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বললেন যে এইটা কোনো বিষয় না, আমাদের দেশে ওয়েদার গরম, হেন তেন, এখানে আস্তে আস্তে এটা কিন্তু মানে মরে যাবে, এটা কোনো এফেক্ট হবে না। আর সেই ডিজ এখনো আছেন। তিনি আবার কিছুদিন আগে বললেন যে না, এটা আরো কয়েক বছর চলবে। এই সমস্ত লোকগুলিকে নিয়ে আওয়ামী লীগের যারা আছেন তারা এই সমস্ত লোকগুলি কাজ করলে তাদের দলে বদনাম হবে। আমি মনে করি যে হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী স্টেপ নিয়েছেন, এগুলো চিহ্নিত করেছে। যেমন আজকে দেখলাম একটু আগে যে ওই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে শোকজ করা হয়েছে। আচ্ছা, আপনি বলুন এই জিনিসটা কিভাবে দায়িত্ব এরা, যে ওই যে আপনার এই রিজেন্টের মালিকের সাথে যে কন্ট্যাক্ট হয়, সেই কন্ট্যাক্ট অধিদপ্তর বলছে আমরা জানি না, মন্ত্রণালয় জানে। মন্ত্রণালয় জানবে, অধিদপ্তর জানবে না কেন? কারণ ইনিশিয়েটিভ তো অধিদপ্তর নিয়েছে। ওদের কি লাইসেন্স আছে না নাই, ওদের মানে লাইসেন্স রিনিউ করা হয় নাই, সে তো অধিদপ্তর জানার কথা, সেটা মন্ত্রী জানার কথা না। আর মন্ত্রী সেই চুক্তিতে যাওয়ার আগে তারও তো খোঁজ খবর নেওয়া উচিত ছিল যে এই লোকটা কে, তার যে এই এত বড় একটা ইম্পর্টেন্ট দায়িত্ব দিব, তার কি আদৌ কাজ ঠিক আছে কিনা। আসলে এখানে হয়েছে কি, স্বাস্থ্য, বিশেষ করে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আজকে না, বহু বছর যাবৎ মিঠু গ্রুপ, জেএমআই, হেন তেন, তাদের যে একটা দৌরাত্মটা আসলে একদিন পর্যন্ত কারো চোখে ওইভাবে পড়ে নাই। তার মানে মজিবুল হক চুন্নু সাহেব, আপনি যেটা বলছেন যে একদম কান টানলে দুর্নীতির মাথাটা চলে আসছে, স্বাস্থ্য খাতের এই অবস্থা দাঁড়িয়ে গেছে। বলছি যে এইবার সরকারে টনক মরেছে করোনার কারণে। আমাদের প্রধানমন্ত্রীও তিনিও সজাগ হয়েছেন, তিনিও ব্যবস্থা নিচ্ছেন। এবং আমি মনে করি শুধু এই ব্যবস্থা না, এরা অতীতে কি করেছে সেইগুলো টেনে তাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত। আমি বলবো শুধুমাত্র সরকারি কর্মকর্তা না, আমি রাজনৈতিক নেতা, আমি এমপি মন্ত্রী, আমার যদি ত্রুটি থাকে, আমি মনে করি একজন মন্ত্রীর জন্য, একজন এমপির জন্য আওয়ামী লীগের সরকারের কোন দায়িত্ব নেওয়া উচিত না। আমি একটু জনাব শামীম ওসমানের কাছে আবার একটু যেতে চাই। শামীম ওসমান সাহেব, আপনি আমার শুনতে পাচ্ছেন কি? জি জি। আমরা যতটুকু জানি, খুব স্বল্প পরিসরে আমাদের কাজের অভিজ্ঞতা, আমি যদি ব্যক্তিগত কাজের অভিজ্ঞতা বলি, সেখানে আমরা দেখেছি যে মাঠে যেয়ে দেখেছি আপনি যোগী বিরোধী আন্দোলন বলেন, নিজের রাজনৈতিক দলকে বাঁচানোর আন্দোলন বলেন, বিএনপির বিরোধী বিভিন্ন ধরনের নানান ধরনের যে হিংসাত্মক, সহিংসতামূলক এই ধরনের কর্মকাণ্ড রাজনীতিতে বন্ধ করবার জন্য আপনি কিন্তু মানুষের সাথে থেকেছেন, রাজপথে থেকেছেন, পাশে থেকেছেন। কিন্তু তারপরও কিন্তু একজন শামীম ওসমানকে গডফাদারের তকমা পেতে হয়েছে। কিন্তু আমরা যদি জানতে চাই, এই ধরনের শাহেদরা যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, যারা দুর্নীতি করছে এই করোনার সময়, এই সমস্ত শাহেদদেরকে আসলে কি উপাধি দিবেন আপনি আজকে? দেখেন, আমি একটু স্ট্রেট কথা বলি, আপনারা যদি মাইন্ড না করেন। জি। এখন যেটা হচ্ছে কি, চোর ধরেছে সরকার, সব দায়িত্ব সরকারের, রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে, এর বাইরে কেউ দায়িত্ব নিবেন। এমন দিন বলে রাষ্ট্র বলে না আমি কেন নিব, আমি তো ধরেছি, নো। এই দায়িত্ব, এই যে আপনি যা কথা বলছেন, এর চেয়েও কঠিন কথা আমাকে সহ্য করতে হবে এবং উত্তর দিতে হবে। বাট ইট ইজ ট্রু, এই শাহেদ সাহেবদের মতো লোকদেরকে টেলিভিশনের টক শোতে বসে বসে আপনারা আমাদেরকে তাদের কথা শুনিয়েছেন। কিন্তু আমরা শুনেছি বিভিন্ন টেলিভিশনে একজন আতের হিসাবে কিংবা ইন্টেলেকচুয়াল হিসাবে ওনারা কথা বলেছেন। যারা ওই শাহেদ সাহেবদের মতো ইন্টেলেকচুয়াল, শামীম ওসমান, এই শাহেদদের তৈরি চেইন অফ কমান্ড কি শুধুমাত্র মিডিয়া টক শো গুলো, নাকি রাজনৈতিক বড় কোনো বটগাছ? না, আমি বলছি না, আমি তো আপনাকে বলতেছি, দে আর মেকিং দ্য পলিটিক্স কে, তারা এখন পলিট্রিক্স কে পরিণত করে দিয়েছে। পলিটিক্স আর পলিট্রিক্স, এই পলিট্রিক্স, আমরা যারা রাস্তা থেকে উঠে এসেছি, আমাদের সাথে আমরা রাজনীতিটা করি। এই আমার বড় ভাই চুন্নু ভাই আছেন, ছাত্রলীগ করা লোক, এক সময় একটা বুনিয়াদী ফ্যামিলির ছেলে। আমরা রাজনীতি করে এসেছি, না খেয়ে না দিয়ে রাজনীতি করে এসেছি। যাই হোক, ওটা নিজেরটা বলা দরকার নেই। মার খেতে খেতে এই পর্যন্ত এসেছি, টর্চার হয়েছি, জেল খেটেছি, পালিয়ে থেকেছি, হ্যাঁ, জীবনের বোমা হামলায় মরেই গেছি 2001-এ। সেখানে আমরা করি আবেগ দিয়ে রাজনীতিটা। কিন্তু এরা যেখানটা থেকে রাজনীতিটা করতে ঢুকে, এরা কিন্তু রাজনীতিবিদ না, কিন্তু এরা রাজনীতিবিদ, এরা ব্যবহার করে। এখন ব্যবহার করে কখন?
এরা সুযোগ পায়। এখন যোগ্য লোকটা যখন যোগ্য জায়গায় থাকে না, তখনই কিন্তু দে ক্যান গেট দ্য অ্যাডভান্টেজ। যেমন ধরেন আমি জেকেজির কথা বলি, আমি খুব শকড, আমি আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলতে চাই, আমি খুব শকড হয়েছি অন্য একটা কারণে। আমি বোন সম্বোধন করেছিলাম ভদ্র মহিলাকে। জেকেজি যখন নারায়ণগঞ্জে গেল তখন আমার এখানে কোনো টেস্ট হয় না। তো আমি যখন দেখলাম যে আমার এলাকায় জেকেজি নামে একটা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা আকাশের চাঁদ পেলাম। আমি তাড়াতাড়ি করে নারায়ণগঞ্জে দুটো স্কুলে তাদের জন্য সমস্ত ব্যবস্থা করলাম, তারা যা বললো করলাম। কিন্তু আমি যেটা করলাম, আমার সিভিল সার্জন এবং আমার ডক্টর জাহিদ ফোকাল পার্সন যিনি আছেন, ওনাকে একদম পিছনে লাগালাম, গোয়েন্দা সংস্থা লাগালাম, প্লাস আমার 7 জন সাংবাদিক ভাই, আমি ওদের নাম বলবো না, হয়তো আপনার চ্যানেলেরও আছে, 7 জন সাংবাদিক যারা মানে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া, এদেরকে কন্টিনিউয়াস লাগিয়ে রাখলাম যে তারা কাজ করছেন কি না। নারায়ণগঞ্জে প্রথম যখন করতে গেলাম, দেখলাম তাদের কাজের সাথে আমার কিছু আমি স্যাটিসফাই হতে পারছি না। আমার কাছে ভিডিও আছে, এই যে আরিফ সাহেব লোকটা, এই ভদ্রলোক, আমি কিন্তু একদম চেপে ধরলাম তাকে এবং ডিজি সাহেবকে বললাম, ওনারা আমাকে জানালেন। পরে কিন্তু উনি আমাকে ভিডিও পাঠালেন, স্যার আপনাকে ভুল বোঝাচ্ছে স্যার, আমরা মানুষের জন্য জীবন দিয়ে দিচ্ছি, ফ্রি করেছি, এটা করেছি, সব ভিডিও আমার কাছে আছে। উনি আমাকে ওই যে ঢুকছেন আর হাঁটছেন এবং কিভাবে টেস্ট হচ্ছে দেখাচ্ছেন, আমি ডেলি দেখাবেন এরকম। তো ওনারা কিন্তু বাইপাস করতে পারেননি, তারপরেও কিন্তু বাইপাস করে সিভিল নারায়ণগঞ্জে ওই দুর্নীতিটা করতে পারেননি। এরপরে আমি ওনাদের দিয়ে আমি টেস্ট করালাম। প্রথম টেস্ট করাতে গিয়ে আমি দেখলাম যে আমার কাছে মনে হলো না টেস্টটা অ্যাপ্রোপ্রিয়েট। তাই বললাম যে ট্রেন আপ করতে হচ্ছে। তখন আমি ওই সিও স্যারকে ফোন করলাম, আরিফ স্যারকে, যে আপনাদের ট্রেন করে কে? তখন আমাকে বললো ডক্টর সাবরিনার কথা, এই যে ভদ্র মহিলাকে নিয়ে এখন অনেক কথাবার্তা চলছে, যদিও যেভাবে চলছে আমি সেটাতে অপছন্দ করি। তো চলার পরে আমি বললাম যে আমি দেখলাম উনি আমাকে টেস্ট করেছেন, স্যার আপনি আমাদের অনেক সাহায্য করছেন, ইন ফেভার অফ জেকেজি, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তারপর ওনাকে কল করলাম যে এরা কি ওয়েল ট্রেন্ড, যারা নারায়ণগঞ্জে ইয়ে নিচ্ছে? বললো স্যার আমরা তাদেরকে ট্রেন করেছি। আমি আপনি কে? বললাম আমি হার্টের কার্ডিওলজিস্ট। আমি অবভিয়াসলি তাকে রেসপেক্ট করলাম বিকজ অফ উনি একজন ডক্টর এন্ড কার্ডিওলজিস্ট, এবং নট এ ম্যাটার অফ জোকস, এটা হার্টের কার্ডিওলজিস্ট হওয়াটা আমার কাছে মনে হয় এটা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন। হ্যাঁ, হৃদয় ডাক্তার ছিলেন, জি বলুন। হ্যাঁ, এরপরে কিছুদিন পরেই আমি যখন আরেকটা ব্যত্যয় দেখলাম ওদেরকে, তখন আমি এই ভদ্রমহিলাকে আবার ফোন করলাম, আমার মনে হয় এটা বোধহয় মে মাসের শেষের দিকে। উনি তখন বললেন আমি এটার সাথে ইনভলভ না। বললাম কেন ইনভলভ না? বললো তাদের নৈতিকতার ব্যাপার স্যাপার কিছু, মানে উনি ওনার কথা বললেন। তারপরে উনি আমাকে কয়েকবার ফোন করে কিছু বলার চেষ্টা করলেন, শি ওয়াজ টর্চার, লাইক এটা অন্য ব্যাপার। বাট থিং ইজ দ্যাট এরা কিন্তু, আমি কিন্তু প্রথমে এদেরকে শ্রদ্ধায় নত হয়ে গেছিলাম, কেন? বিনা পয়সা করছে সবকিছু। আমি বললাম যা, বাংলাদেশে তাহলে এরকম মানুষও আছে যারা বিনা পয়সা। পরে আমি ডিজি হেলথে খোঁজ নিলাম, ওরা কি আপনাদের কাছে পয়সা নিচ্ছে? বললেন না। তো ঠিক এইভাবেই এরা ঢুকে মাথাটা ঢুকিয়ে দেয়। আমি বলবো না যে কে দোষী কে নির্দোষী, কিন্তু আমি পারসেপশনে কাউকে দোষী করতে চাই না, আমি ওই ডক্টর মহিলাকেও দোষী করতে চাই না। বাট আপনি এখন কি বলবেন? যদি আল্লাহ, আমি খুব খুশি হব যদি ডক্টর প্রমাণিত না হন যে উনি দোষী, কিন্তু যদি প্রমাণিত হন আমি খুব কষ্ট পাবো, বিকজ আমার চেয়ে ওনার পেশা অনেক হাই। একজন ডক্টর মানে কি? আমি বলি ডক্টরকে তুলনা করি এবং নার্সকে তুলনা করি মায়ের সাথে। যখন সন্তান কোনো কষ্ট পায় তখন মার কাছে যে আশ্রয় নেয়, আর যখন রোগীর কোনো কষ্ট পায় তখন ডাক্তার এবং নার্সের কাছে আশ্রয় নেয়। এখন পয়সার জন্য, টাকার জন্য এই সমস্ত সেক্টরগুলি, এই যে কি নাম ওই ভদ্রলোকের প্রেজেন্টের যে দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের আলোচনা কিন্তু চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কিন্তু আমাদের ডিজিটাল ভেরিফাইড ফেসবুক চ্যানেলের পেজে। জি আপনি বলছিলেন, আপনি বলুন। জি, আমার একটা রিকোয়েস্ট আছে, আমার বড় ভাই চুন্নু ভাইয়ের মাধ্যমে রিকোয়েস্ট, এটা আপনার কাছে রিকোয়েস্ট। আমরা এদের প্রচলিত আইনে বিচার করব রিজেন্টের যে কি নাম, ওই যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও কোথায় পালালো, ও মাটির তলে আছে না আকাশে আছে, আমার তো দরকার কি আছে? আমার কথা হচ্ছে ও কেন চুরি করেছে আগে বলেন তো দেখি। ও কি চুরি করেছে মানে পলিটিশিয়ান হওয়ার জন্য? না, ও চুরি করেছে পয়সা কামানোর জন্য। সো রিজেন্ট বন্ধ করে দেওয়া হলো। তো রিজেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে কেন? আমার কথা হচ্ছে সরকারের এই ক্ষমতা আছে, যদি সরকার চায় যে কোনো প্রতিষ্ঠানকে জব্দ করতে। তো রিজেন্টের 2টা প্রতিষ্ঠান আছে, সরকার এখন জব্দ করে নিক, এই 2টো প্রতিষ্ঠান জব্দ করে নিয়ে এই প্রতিষ্ঠান থেকে সরকারি ডিক্লেয়ার দিয়ে সরকার সেবা শুরু করে দেয়। যদি এই ভদ্রলোক কোনো সময় প্রমাণিত হন যে উনি নির্দোষ, তাহলে সরকার আবার ফেরত দিয়ে দিবে তাকে। কিন্তু তার আগ পর্যন্ত, কারণ যারা টাকার জন্য এই কাজগুলি করে তাদের সম্পদ নিয়ে নেন, দেখবেন তাদের কাছে সবচেয়ে বড় শোকের বিষয় এটা হয়। কিন্তু আমি জনাব শামীম ওসমান, আমি একটু অনেকগুলো আপনি প্রশ্ন তুলেছেন এবং পরামর্শ দিয়েছেন, কথা বলছেন, আমি একটু মুজিবুল হক চুন্নু সাহেবের কাছে যেতে চাই। আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? জি প্লিজ।
শামীম ওসমান সাহেব যেটি কিন্তু বারবার বলছেন যে এই সমস্ত সাহিত্যের মতো প্রতারকরা কিন্তু কেউ রাজনীতি করতে আসেনি, তারা কিন্তু এসেছে অবৈধ উপায়ে পয়সা উপার্জন করবার জন্য। কিন্তু এই যে অবৈধ উপায়ে পয়সা উপার্জন করার জন্য তারা রাজনীতির ছায়াতলে আশ্রয় নিল, সেই আশ্রয়টা কে করে দিল? রাজনীতিবিদরা নাকি কোনো ব্যুরোক্রেসি আমলাতন্ত্রের মধ্য দিয়ে তারা ঢুকলো? কি মনে হয় আপনার? সবাই না না, এখানে দায় দায়িত্ব তো অনেকের আছে, বাট আমি মনে করি রাজনৈতিক দলের নামে যখন আসে তখন তো রাজনৈতিক নেতৃবৃন্দরাই দায়ী হবেন। কারণ এই আওয়ামী লীগ এরকম একটা দল, স্বাধীনতা যুদ্ধের পক্ষের দল, তাদের দলে এই ধরনের লোক এসে আশ্রয় নিবে আর এই রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রীর কাছে যাবে, কথা বলবে, ছবি তুলবে, তারপরে আপনার এই কন্ট্রাক্ট সাইন করবে, মন্ত্রী থাকবে, এটা তো এই দায়িত্ব তো আওয়ামী লীগের নিতে হবে। কারণ এই সমস্ত লোক আওয়ামী লীগে আশ্রয় পাবে কেন? এরকম তো একজন না, এরকম সাহেদের মতো আরো অনেক লোক আছে যারা নাকি আওয়ামী লীগের, ইভেন জামাতের লোক আওয়ামী লীগের মধ্যে ঢুকে গেছে। এইগুলি তো নিশ্চয়ই আওয়ামী লীগের নেতৃবৃন্দেরই মানে এগুলির দায়িত্ব নেওয়া উচিত। যেমন আপনার এই দিকে লক্ষ্মীপুরে যে নাকি এমপি আপনার কুয়েতে আছে, সে এমপি আমাদের দলের একজন ছিলেন, তাকে নমিনেশন দেওয়া হয়েছে, সে করে নাই, ওই এমপি সাহেব করলেন ইন্ডিপেন্ডেন্ট। সেইখানে কিন্তু আওয়ামী লীগের 50 যিনি দায়িত্বে ছিলেন তিনি চিঠি দিয়েছেন আওয়ামী লীগ কর্মীরা কাজ করার জন্য। এই সমস্ত লোক তো আমাদের আশ্রয় আছে, আমাদের দায়িত্ব নিতে হবে। এবং আমি মনে করি যে রাজনীতিবিদদের, রাজনৈতিক দলের, বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দলের খুবই খেয়াল রাখা উচিত যে এই সমস্ত ব্যাড এলিমেন্ট যারা নাকি দলকে বদনাম করবে, সরকারকে বদনাম করবে, এই পাবলিককে হ্যারাস করবে, এই সমস্ত লোক যাতে না আসে, এটা খেয়াল করা উচিত। আরেকটা হলো যে দেখুন, যারা নাকি ক্রাইম করে এরা আসলে দল নাই, এরা সবসময়, এদের কিন্তু সবসময় সরকারি দল। এরা এই আজকে কালকে বিএনপি আছে, এই সাহেদে কিন্তু আবার আওয়ামী লীগ ছেড়ে আস্তে 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 বিএনপি ঢুকে যাবে। এরা কিন্তু মানে এইগুলি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আসলে আমরা রাজনীতিক নেতৃবৃন্দ যারা আছে তারা অনেক সময় ভুলে যায় যে এই দলের অনেক কর্মী আছে, ত্যাগী কর্মী, সেই কর্মীরা আমি কোনো সুযোগ দিচ্ছি না। আর সে একটা লোক হুট করে এসে আমাকে খুশি করলো, আমার বাসায় একটা কিছু নিয়ে আসলো, আমাকে একটা গিফট দিল, আমাকে একটা 8 লাখ টাকা আমি গড়ি দিল, আমাকে একটা, আমার ওয়াইফকে একটা অর্নামেন্ট দিল এক সেট, আর আমি খুশি হয়ে তাকে পার্টি একটা উপকমিটির সদস্য করে দিলাম, অমুক করলাম। এইগুলি আমরাই করি, আমাদের এগুলি কিন্তু বুঝতে হবে। কোথায় শামীম ওসমানের এলাকায় তো কেউ এইভাবে আসতে পারবে না, সে তো আসতে দিবে না, কারণ সে তো এখানে কে আওয়ামী লীগ করে কে আওয়ামী লীগ করে না খুব ভালো করে জানে। তাই মনে করি রাজনৈতিক দলগুলির এই দায়িত্ব নিতে হবে। আরেকটা হলো যে এই প্রশাসনের দোষ আছে। যেমন আজকে আপনার দেখুন, প্রথমে করোনা আরম্ভ হইলো, বাংলাদেশের কোনো প্রাইভেট হাসপাতাল সেই করোনা চিকিৎসা করবে না, তাদের ডাক্তার সাহেবরা গিয়ে বসে আছেন, ম্যানেজমেন্টটা তারা করবেন না। কেন করবেন না? কারণ এই দেশের মানুষ, জনগণের পয়সায় এই দেশ চলে। এই দেশের করোনায় সাধারণ মানুষ আক্রান্ত, সেইখানে প্রাইভেট আর সরকারি হাসপাতাল কি? আমি তো মনে করি প্রাইভেট হাসপাতাল ওপেন করে দেওয়া হচ্ছিল, প্রাইভেট হাসপাতাল মালিককে বলা হচ্ছিল ইয়েস আমাদের হাসপাতাল অর্ধেক সিট আমরা রাখবো করোনার জন্য। গভর্নমেন্টকে এত বলতে হয় কেন? এই সমস্ত হাসপাতালের লাইসেন্স বাতিল করা হচ্ছিল। সরকার কেন কিছু লাইসেন্স বাতিল করে নাই? কারণ প্রাইভেট হাসপাতাল যখন নাকি নর্মাল সময় তারা লক্ষ লক্ষ শত শত কোটি টাকা আর্ন করবে, আর যখন দেশে একটা দুর্যোগ হবে, কোটি কোটি মানুষ মানে আক্রান্ত হবে, মানুষ পয়সা দিয়েও একটা সিট পাবে না, অথচ হাসপাতাল সিট আছে, প্রাইভেট হাসপাতাল, তারা ট্রিটমেন্ট করবে না, তারা আছে কেন? তাদেরকে কেন আমরা আইনে আনলাম না? আমি তো মনে করি সরকারের এখনো অনেক কাজ বাকি আছে। প্রাইভেট হাসপাতালগুলিকে জবাবদিহির মধ্যে আনতে হবে। কারণ 1982 সালে আইনে আছে, যদি প্রাইভেট হাসপাতাল তারা আইন না মানে তাদের লাইসেন্স বাতিল করা যায়। এখন পর্যন্ত লাইসেন্স কেন বাতিল হয় নাই? আমি মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরকে একদম মানে পুরোপুরি যা আছে কর্মচারী সব এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে নতুন করে লোক নিয়ে এটাকে পুনর্গঠন করে, স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্গঠন করে, আমি মনে করি মানে প্রধানমন্ত্রী এটা জোরালো স্টেপ নেওয়া উচিত। মানে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আপনি পুনর্গঠনের দাবি জানাচ্ছেন মজিবুল হক চুন্নু সাহেব। আমি একটু বলে নিই, দেখেন আমার খুব দুঃখ লাগে, খুবই আমার দুঃখ লাগে যে আমরা ক্ষমতায় আছি, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বা আমরা ছিলাম, অথচ আমাদের কোনো মন্ত্রী কোনো এমপি অসুখ হইলে একটি সরকারি হাসপাতাল এখন ট্রিটমেন্টের ব্যবস্থা নাই। খুবই দুঃখজনক। ইভেন স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন বা আছেন তারাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কোনো হাসপাতালে চিকিৎসা কেন নিতে পারেন না? আমি এই জন্য পার্লামেন্টে দাবি করেছি যে আমাদের একটা নির্দেশনা থাকা উচিত, যারা ভিআইপি, এমপি, মন্ত্রী, সরকারি বেসরকারি আমলা, বড় বড় লোক কেউই মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের বাইরে বিদেশে ট্রিটমেন্ট নিতে পারবেন না। মজিবুল হক চুন্নু সাহেব থাকুন আপনি আমাদের সঙ্গে, শামীম ওসমান সাহেব আপনি আমার কথা শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। অনেক কথার একটা কথাই, সেটি হচ্ছে মুজিবুল হক চুন্নু সাহেব বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ব্যর্থতা, সেটাতে তিনি আবার একদম ঢেলে সাজানোর একটা দাবি জানিয়েছেন, পুনর্গঠনের দাবি জানিয়েছেন। আপনি কি সেটার সাথে একমত কিনা? আর আমি একটু জুড়ে দিতে চাই যে শুধু তো আলোচনার কেন্দ্রবিন্দুতে শাহেদ নেই, আজকে কিন্তু একটি যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তার যে খরচের ব্যয়টা সেটা কিন্তু হ্রাস টেনে ধরবার আহ্বান জানিয়েছেন। এবং আমরা শুধু বলছি যে এক শাহেদদের মতো লোকেরাই কিন্তু দুর্নীতি করছে না, আমরা দেখতে পাচ্ছি জুম কেলেঙ্কারির কথা অবশ্যই আপনি জানেন যে জুমে কিন্তু প্রচুর টাকার নয়ছয় হয়েছে এবং ঘরে বসে মিটিং করছে, সেখানেও কিন্তু সরকারি কর্মকর্তারা খাবারের বিল করেছেন লক্ষ টাকা, যাদের কোনো একটি খরচও নয় সেখানেও কিন্তু ব্যাগ খাতা কলমের বিল ধরা হয়েছে। কিন্তু সর্বমহলেই যে এই যে দুর্নীতি চলছে, তো সবখানেই যদি শামীম ওসমান সাহেব সরকারের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি চলে, তাহলে মলমটা আসলে কে কোথায় লাগাবে? না, আপনি একদম সঠিক বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী খোদ নিজে পার্লামেন্টে বলেছেন এই কথাটা, যে দুর্নীতির এই গাছটা এত বড় ময়ূরু হয়ে গেছে, এখান দিয়ে শিকড় কাটছি আরেক দিকে বেরিয়ে যাচ্ছে। বিশেষ করেন ইটস ট্রু। আমি এখন সবাই স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কেন আজকে সবাই স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, করোনা হয়েছে দেখে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কালকে আরেক জায়গায় ভূমিকম্প হোক দেখবেন গণপূর্ত মন্ত্রণালয় বলবে। আমি কালকে জিজ্ঞেস করেছি গণপূর্ত মন্ত্রণালয়, আমি 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 রেকর্ডই বলছি এখন, আমি কালকে জিজ্ঞেস করেছি, আমি এই যে পূর্বাচল রাস্তা দিয়ে যাচ্ছি, 1 বছর আগে রাস্তা হয়েছে, নতুন চকচকে ঝকঝকে রাস্তা, নতুন চকচকে ঝকঝকে রাস্তা। আপনি কালকে আপনাদের ক্যামেরাম্যান পাঠান চ্যানেলে এবং প্রশ্ন করেন, চকচকে ঝকঝকে রাস্তা। আমি পরশুদিন গেলাম মুন্সিগঞ্জের গজার ওই এলাকাতে গেলাম আমি কাজ করার জন্য। আমি যে দেখলাম ওই রাস্তার একটা সাইড পুরো কেটে মানে নাই করে দেওয়া হয়েছে, আবার নতুন করে রিবিল করা হচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম ওয়াই। আমি ফোন করেছি কর্তৃপক্ষকে যে কেন, বিকজ আমি শপথ করেছি, এবার শপথ করেছি যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে পাবলিকলি, কারণ আমরা এই হাত দুটো দিয়ে সোমা, আমার বড় ভাই চুন্নু ভাই এখানে আছেন, শেখ হাসিনার রাজনীতি, বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য এবং শেখ হাসিনার আপার নেত্রীর রাজনীতিটা করতে যেয়ে 49টা মানুষকে এই হাত দিয়ে আমি দাফন করেছি, 49টা মানুষ। এবং এই দাফনকৃত লাশগুলিকে নারায়ণগঞ্জে যাবেন, লিংক রোডের পাশে কবরস্থানে নিতে পারি নাই। কবরস্থানে নিতে যাওয়ার পরে গুলি করা হয়েছিল বিএনপির সময়, ওই লাশের ভিতর থেকে 75টা গুলি বের করতে হয়েছে। সো আমরা এই চোরের দায়িত্ব নেব না, সো নিব না। এখানে বলবো, আপার কাছে নেত্রীর কাছে বলবো, শুধু আমরা চাই, আমি সমস্ত সাংবাদিকদেরকে বলছি, এর আগেও আপনাকে বলেছিলাম, অথেন্টিক খবরটা চাই। আমরা কোনো পদ পদবি রাজনীতি করতে আসিনি, আমরা দেশকে, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযুদ্ধের সৃষ্টি আমরা। এই দেশ আমার, এই দেশের নেক্সট জেনারেশনকে জন্য উই হ্যাভ টু ডু সামথিং। আজকে ওই রাস্তা কেটে দেওয়া হয়েছে, আমি বুঝলাম না কেন কেটে দেওয়া হয়েছে, বলছে আন্ডারপাস করা হবে। আপনি তাহলে আগে প্ল্যান করেন এখানে, এই যে 100-150 কোটি টাকা নষ্ট হবে, কার টাকা এটা, কার টাকা? সো একটা সমস্যা হচ্ছে কি, মানে আমি আল্লাহকে সাক্ষী রাখতে চাই, মনে হয় বাংলাদেশের এখন কপাল ভালো, আমাদের কপাল ভালো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছিলেন। এর আগে হাওয়া ভবনের নাম শুনেছি, এর আগে ঘুম ভবনের নাম শুনেছি, মিলিটারি ব্যুক্রেসির নাম শুনেছি, হিজবুল বাহার শুনেছি। আমার বন্ধুরাই যারা ছিল জেলখানায় জেল খেটেছি, একসাথে সাপ আর নেউল ছিলাম, এই নিরু, বাবলু, অফি এরা ছিল, হ্যাঁ শুনেছি। মেধাবী, তারা আমার চেয়ে অনেক রেজাল্ট ভালো ছিল, তাদেরকে জাহাজে উঠিয়ে নিয়ে যে হ্যাঁ অন্য রাজনীতিতে নিয়ে যাওয়া হয়েছিল, ভিসিআর দেওয়া হয়েছিল। সো এটা কিন্তু আস্তে আস্তে হয়েছে। এই কুলুষিত রাজনীতিটা মাঝে মাঝে পেরে উঠি না, মাঝে মাঝে মনে হয় দম আটকে আসে। বাট এইবার একটা জিনিস শপথ করেছি, কারণ আপনি যদি বলেন আপনার সাহসের শক্তি কোথায়, আপনি আওয়ামী লীগ করে কেমন করে আপনি কথা বলবেন? আপনি বলছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়, আমি স্ট্রেট বলছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্ষমতা বেশি হচ্ছে যারা স্বাস্থ্য মন্ত্রণালয় সাপ্লাই করে, সাপ্লায়ার্স অ্যান্ড ওষুধ কোম্পানি কিছু আছে, তারা, এরা চালায়। ওরা এই মন্ত্রণালয় চালায় না, এরা চালায়, এরা যে চালায়। সো আমাকে বলতে হবে, কারণ আলটিমেটলি সব শেষে জনগণের কাছে জবাব আমাদের দিতে হয়। সোমা, আপনার সাথে ইউ আর মাই লাকি পার্সন, হয়তো আমি বলবো যে আপনার সাথে আমি প্রোগ্রাম করেছিলাম ডিসি অফিসে, আপনার মনে আছে হয়তোবা। সেই দিন 4 মাস ধরে চেষ্টা করে দুটো বেসরকারি হাসপাতাল, চুন্নু ভাই, একটা প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ আর একটা আলবাকারা, 4 মাস ধরে ওনাদের 10টা আইসিইউ আছে। এই ভদ্রলোকদের নিয়ে ওনারা করোনা করবেন না, কিংবা ওনাদেরকে বলেই নেই। আমি ডিসি সাহেবকে দিয়ে, সিভিল সার্জন দিয়ে, আমার ফোকাল পার্সন ডক্টর জাহিদকে দিয়ে তাদের ডাকলাম। ডাকার পরে বললাম, আমি জাস্ট অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে উঠে দাঁড়িয়ে হাত জোর করে বললাম যে আপনাদের সবচেয়ে, সবাই ডাক্তার, আল্লাহ আপনাদের সবচেয়ে মেনকে বললো, দেখলাম বয়স্ক মানুষ, আমার চেয়ে বয়সে বড়, আমি বললাম যে আপনি আপনার শামীম ওসমান হিসেবে আপনার দুটো পা ধরে বলতে চাই, ভিক্ষা চাই যে আপনি রুগী ভর্তি করা করবেন। ওনারা সব একসাথে দাঁড়িয়ে গেলেন, বলে এখন থেকে, এই মুহূর্ত থেকে করবো। তো আমার তো লজ্জা নেই এটা বলতে, এটা আমি ছোট হই নাই, আমি আমার মানুষের জন্য আমি রাজনীতি করেছি এবং সৃষ্টিকর্তাকে খুশি করে। আমার সাহসটা হচ্ছে একমাত্র আল্লাহর উপরে ভরসা করি
আমি জানি আমাকে মরতে হবে, কিন্তু এরা এই ধরনের লোকেরা এরা মনে করে করোনার পরে তারা মরবে না। কিন্তু জনাব শামীম ওসমান সাহেব, আপনি যেটি বললেন, আমি একটু থামাই আপনাকে, আপনি যেটি বললেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় চালায় ওষুধ কোম্পানি এবং কিছু ঠিকাদার প্রতিষ্ঠান, তাহলে কিন্তু জনরোষ কিন্তু তৈরি হয়ে যায় শুধুমাত্র ওই একটা চেয়ারের দিকে, স্বাস্থ্যমন্ত্রীর দিকে। তাহলে সেখানে তিনি দাঁড়িয়ে আত্মপক্ষ সমর্থন করতে পারেন, তাহলে তো সেখান থেকে নানান ধরনের অভিযোগের জায়গা থেকে তিনি জেরে উঠতে পারেন, সেটাও তিনি করেন না কেন? আমি যদি তার জায়গায় থাকতাম আমি অবভিয়াসলি তার জায়গায় থাকলে আপনার সকল প্রশ্নের উত্তর আপনি না জিজ্ঞেস করলেও আমি আসতাম এবং দিতাম এবং জনগণকে সন্তুষ্ট করতাম। আর যদি আমি না পারতাম আমি খোদা হাফেজ করতাম, যদি আমার আত্মসম্মান বোধ থেকে থাকে। এবং আমি একটা টেলিভিশনে কথা বলার পরে উনি আমাকে ফোন করেছিলেন, আমি তাকে বলেছি, উনি বললেন আপনি এভাবে বললেন, আমি তাকে প্রচন্ড রেসপেক্ট করি অ্যাজ এ মাই বড় ভাই হিসাবে। আমি বললাম যে আমার এলাকার মানুষকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে, তাকে চিকিৎসা বাঁচানোর দায়িত্ব আমার ক্ষমতা নেই, চিকিৎসা দেওয়ার দায়িত্ব আমার। আপনি বলে এখানে ভুল হচ্ছে, আমি যে বলেন না কেন, বললে আমি বলার, উনি আমাকে যেটা বললেন বলার ক্ষমতা রাখেন। আমি দিস ইজ ইউর প্রবলেম, আর আপনি মনে করছেন আমি বললে আমার এটা চলে যাবে। সো ইউ ডু ইউর জব, আই এম ডুইং মাই জব, স্ট্রেট ফরওয়ার্ড। আমার এমপিশিপ আমি, বিকজ আমার সাহসের, বিশ্বাস করেন আমি কসম খেয়ে বলছি, আমার সাহসের উত্তর হচ্ছে জননীতি শেখ হাসিনা। কারণ উনি শিখিয়েছেন সাদাকে সাদা বলো, কালোকে কালো। আমি আরেকটু আপনার কথায় থামাচ্ছি। আপনি যেটা বলছেন যে যদি আত্মসম্মান বোধ থাকতো তাহলে অবশ্যই স্বাস্থ্যমন্ত্রী ওই চেয়ারের জায়গাটা ছেড়ে দিয়ে অর্থাৎ খোদা হাফেজ বলে চলে যেতেন। কিন্তু সেই সিন্ডিকেটকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে পরবর্তীতে যে চেয়ারে একজন আসবেন সেও তো একই কাজটাই হবে। তাহলে সমাধানটা আসলে কোথায়? উনি পারবেন, উনি কন্ট্রোল করতে পারবেন। আমি তাকে বলেছি যে আপনি পারবেন, আপনি করতে পারবেন, ওনার সাথে আমার কোনো ডিফারেন্স নেই, একই আইডিওলজিক্যাল মানুষ। কিন্তু পারছেন না কেন? পারবেন না, পারার জায়গা ওষুধটা কি? তখন বলছি কিছু আমাকে, উনিও কিছু লজিক দেখিয়েছেন আমাকে, ইটস ট্রু। আমি বললাম যে ওকে, এই লজিকগুলি যখন আপনি দেখাচ্ছেন, কল আস, আমাদেরকে ডাকেন, আমাদেরকে সাথে নিয়ে বসেন, উই উইল ফাইট, আমরা দেখবো। বিকজ আমি তো মেম্বার অফ পার্লামেন্ট তো শুধু নারায়ণগঞ্জে কাজ করবে না, চুন্নু ভাই তো শুধু কিশোরগঞ্জে কাজ করবেন না, উনি সারা বাংলাদেশের কথা বলবেন, তাই না? আমাদের কাজ কিন্তু ল মেকার্স, উই আর দ্য ল মেকার্স, সো উই হ্যাভ সাপোর্ট মাই যে আমার কলিগটাকে সাপোর্ট করা। আমি ওনাকে দায়ী করছি না, এখন সমস্ত দায় ওনার কাঁধে যে পড়ছে, ভদ্রলোকের দায় ওনার একলা না। এখানে সর্ষের ভিতরে অনেক জায়গায় ভূত আছে, এবং এই সর্ষের ভিতরে যে ভূতটা, এই ভূতটা কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় নাই, অনেক 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 জায়গায় আছে। আর বাট বেনিফিশিয়ারি হয় 90% অন্য লোক, আর 100% টার্গেট হয় পলিটিশিয়ানস। সো 100% টার্গেট যখন পলিটিশিয়ান হয়, আর বেনিফিশিয়াররা বেনিফিশিয়ান নিয়ে সুটটাই পরে সুন্দর সুন্দর কথা বলে আরেক জায়গায় বদলি হয়ে যাবে, ও হবে না। জনাব শামীম ওসমান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু অনুষ্ঠান শেষ করতে হবে, মজিবুল হক চুন্নু সাহেবের কাছে আমি যেতে চাই। মজিবুল হক চুন্নু সাহেব, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? জি। শামীম ওসমান সাহেব অনেক কথা বলেছেন, কিন্তু শেষ দিয়ে আমি আপনাকে প্রশ্নটি রাখতে চাই। ওনার যেটি শেষ কথা ছিল যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আমরা এখন বারবার চতুর্দিক দিয়ে দেখছি যে এখানে অনেক বেশি দুর্নীতি আছে। দুর্নীতি আসলে সবখানে আছে, রাস্তার উদাহরণ দিয়েছেন শামীম ওসমান সাহেব। কিন্তু এই অনিয়ম দুর্নীতি বন্ধ করবার ক্ষেত্রে রাজনীতিবিদরা কি কোনো একটা জায়গায় যে অবহেলিত হচ্ছেন, আপনাদেরকে কি নিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করা হচ্ছে না, যে প্রশ্নটি আর কি তুলেছেন শামীম ওসমান সাহেব, আপনিও কি তাই মনে করেন যে আপনারা আইন প্রণেতা হিসাবে এই দুর্যোগকালীন সময়ে আপনাদেরকে কোথাও গিয়ে দূরে সরিয়ে রাখা হচ্ছে, আমলাদেরকে একটু বেশি সামনে আনা হচ্ছে? এটা অবশ্য আমার কথা না, অনেকেই বলছেন। না, এটা ঠিক আছে। আমি গত কয়েকদিন আগে পার্লামেন্টেও পয়েন্ট অফ অর্ডারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করেন এবং আপনার উদ্যোগে 91 সালে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আপনি আনলেন, আপনার অবদান আছে। আজকে এই যে করোনা ভাইরাসের কারণে সারা দেশে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, সেখানে পলিটিক্যাল লোক বা দলীয় লোকদেরকে কাজে না লেগে আপনি প্রত্যেক জেলায় কমিটি করেছেন একজন আমলাকে দিয়ে। তো একজন আমলা, একজন সচিব, তিনি যদি মানে ওই সরকারি চাকরি করেন, তিনি কতটুকু দায়িত্ব নেবেন? যেমন আমি আপনার বলি, আমার এলাকা কিশোরগঞ্জ, আমার জেলা, এরকম অনেক জেলা আছে যেখানে সচিবকে করা হয়েছে সভাপতি, সেইখানে এই অ্যাডভাইজার এমপি সাহেবরা, কিন্তু সচিব যখন এমপি সাহেব থেকে ডাকে, এমপি সাহেবরা বিভিন্ন কারণে তখন সেই সমস্ত মিটিং এ যেতে চায় না বা যান না অনেকে। আমি পার্লামেন্টে বলেছি, মানে প্রধানমন্ত্রী, সেখানে আপনার দলে তো এমপিরা আছে, তা আপনার দলে এমপিরা আছে, তারা তো আপনার দলের প্রতি কমিটেড, তারা ইলেক্টেড লোক, তারা তো কমিটেড, তারা তো আপনার কাছে জব করতে বাধ্য। তাদেরকে আপনি বিভিন্ন জেলায় এই কমিটির সভাপতি কেন করেন নাই? আমাদের এখানে ভুল আছে, কারণ আমরা অনেক সময় আমলা নির্ভর হয়ে যাই এবং আওয়ামী লীগের মতো সংগঠন
দল আর আমলা নির্ভর হওয়াটা আমি মনে করি এটা খুব একটা সুখদায়ক না। আমি পার্লামেন্টে বলেছি মাননীয় প্রধানমন্ত্রী এই জিনিসটা আপনি একটু একটু বিবেচনা করেন। 64 জেলায় আপনার 64 জন এমপিকে দিয়ে আপনি কমিটি করে দেন, আমরা সবাই আমরা বিদ্যুৎ সবাই আমরা কাজ করবো। আর এটা হলো দেখেন দুর্নীতি সব জায়গায় কম বেশি আছে, সন্দেহ নাই। আমি এখনো বলি আপনার সামনে যে আপনার মাধ্যমে আমার আহ্বান যে সারা বাংলাদেশে গত 20-30 বছরে যারা মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী ছিল, এমপি ছিল, সরকারি আমলা ছিল, সামরিক আমলা ছিল, তাদের প্রত্যেকের ইতিহাস, প্রত্যেকের প্রপার্টি হিসাব নেওয়া হোক এবং কারা কিভাবে কি ছিলেন, কিভাবে পয়সা আর্ন করেছেন হিসাব নেন, তাহলে কিন্তু অনেক বেরিয়ে আসবে। আসলে আমরা একটা জায়গায় সেটা হলো যে ঐক্যমতে পৌঁছতে পারি না। এই যে দুর্নীতি আসলে এটা দূর করতে গেলে একা আওয়ামী লীগ পারবে না। এটা এই দুর্নীতি দূর করতে গেলে বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টির একটা ঐক্যমতের প্রয়োজন আছে। কারণ আজকে আওয়ামী লীগ একটা স্টেপ নিবে দুর্নীতির জন্য, আওয়ামী লীগের লোককে যখন অ্যারেস্ট করবে বিএনপি খুশি, যখন বিএনপির লোক অ্যারেস্ট করবে বিএনপি বলবে এটা রাজনৈতিক কারণে আমাদের লোক অ্যারেস্ট করছে। তো সেখানে সমস্ত দল মিলে যদি ঐক্যমত সৃষ্টি না হয়, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করে, তাহলে কিন্তু এটা মানে দুর্নীতি দূর করা সম্ভব হবে না। আর সবচেয়ে বড় হলো দেখুন এখন যেই মানে এমপি হয় সে বড় হতে চায়, যে একজন সরকারি চাকরি আপনি জানেন, আপনি ঢাকা শহর দেখেন, সমস্ত ফ্ল্যাট আপনি দেখেন যে কয়টা পলিটিক্যাল লোকের ফ্ল্যাট বাড়ি দামি গাড়ি আছে আর কয়জন আমলার ফ্ল্যাট বাড়ি গাড়ি আছে। আপনি হিসাব করে দেখেন, পলিটিক্যাল লোক কিছু লোক ছাড়া বাকি সব লোক রাস্তাঘাটে হাঁটে যারা সত্যিকার রাজনীতিবিদ, তাদের তেমন কিছু নাই। কিন্তু আপনি যারা নাকি সামরিক বেসামরিক আমলা আছে তাদের হিসাব করে দেখেন এই আমলাদের কি অবস্থা, তাদের হিসাব করুন। প্রত্যেক দেবের আমলার ছেলেমেয়েরা কি জানেন, তাদের আত্মীয় থাকে আমেরিকায়, তাদের খালা আমেরিকায়, তাদের চাচা আমেরিকায়, লন্ডনে, ওইখানে লেখাপড়া করে। আসলে কোনো আত্মীয় থাকে না, তারা সেখানে পয়সা দিয়ে কিন্তু পড়ায়। এইগুলি আসলে দূর করবে কে? যারা দূর করবে, যারা প্রশ্নে আছে, তারাই যদি নিজেরা এই সমস্ত দূরে না যায় তো হবে না। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী একজন সৎ মানুষ, তিনি মানে সারা বিশ্বে তার একটা খ্যাতি আছে। আমি ওনাকে বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি কঠোর হন, আপনি নিজের দল আর অন্য দল না কঠোর হন, আপনি কোনো মানে আমলা কামলা বুঝি না, কঠোর হন, দুর্নীতির বিরুদ্ধে আপনি একটা জিহাদ ঘোষণা করেন, আমরা আপনার সঙ্গে থাকবো, তাহলেই দুর্নীতি রোধ করা সম্ভব। এবং আমি এন্টি করাপশন ডিপার্টমেন্টকে বলবো যে এন্টি করাপশন ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান এখন একজন সৎ মানুষ, ভালো মানুষ, ইকবাল মাহমুদ, তাকে বলবো যে আপনি গা জাদে উঠেন, আপনি মানে অন্ধ হয়ে যান, অন্ধ হয়ে আপনি আপনার মানে অ্যাকশন নেন। কারণ দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা সবাই অসংখ্য আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে, দূর করা যাবে না। জি আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আমি দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা শামীম ওসমান আপনাকে ধন্যবাদ, মুজিবুল হক চুন্নু সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু শেষে এসে আমি এইটুকুই বলতে চাই, চুন থেকে পান খসলে কিন্তু আমরা জনতার কাঠগড়ায় রাজনীতিবিদদেরকে দাঁড় করিয়ে দেই, কিন্তু জনগণকে এটা কিন্তু বারবার মনে রাখতে হবে, জনগণের সেই ভরসার জায়গাটাই কিন্তু এই রাজনীতিবিদরা। দেশভক্তি নিয়ে তাদের কোনো কমতি নেই, শুধু কমতির জায়গা তারা যার যার জায়গা থেকে দেশকে ভালোবাসেন। সবাই যদি একটা প্ল্যাটফর্মে এসে দেশকে ভালোবাসতেন, তাহলে হয়তো এই দুধের মাছি দুর্নীতিবাজরা রাজনীতিকে কলুষিত করতে পারতো না। আমি সোমা ইসলাম আজকে মেট্রো সেম টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাইরেছি সোমা আমরা